খুব সিম্পল একটা প্রশ্ন সবার মাথায় ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ কি ইন্ডিয়ার বিরুদ্ধে আগামীকাল অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলবে নাকি ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলবে? এবং এই প্রশ্নটার ভেতরেও কিন্তু অনেক ধরনের গ্রে এরিয়াস ঘুরপাক খাচ্ছে। যারা ফুটবল খুব ভালো মতন দেখেন বা যারা ফুটবল খুব ভালো মতন বিশ্লেষণ করেন, তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা খুব সহজেই যে উত্তর দেওয়ার মতো একটা ঘটনা ঘটে সেরকম কিন্তু নয়। এই প্রশ্নের জবাব দেওয়াটা খুব একটা সহজও নয়। তবে হাভিয়ার কাবরেরা কি করেছেন আগের ম্যাচগুলো এই বাংলাদেশ দলটাকে হাতে পাওয়ার পর, সেটা নিয়ে আলোচনা করলে অবশ্য একটা ধারণা পাওয়া যায় তিনি আসলে কি ধরনের ফুটবল খেলতে সাধারণত পছন্দ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে, এবং বাংলাদেশের এই সময়কার যে স্কোয়াডটা আছে এই স্কোয়াডের কি সেই অ্যাবিলিটি রয়েছে কিনা কাবরেরার যে ট্যাকটিক্স রয়েছে সেই ট্যাকটিক্সটাকে মাঠে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আজকে মূলত যেহেতু ম্যাচের আগের দিন, একটা ব্যাপার নিয়ে আলোচনা আসলে করতে চাইছি, যেখানে বাংলাদেশ তারা আসলে কতটুকু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে ইন্ডিয়ার এগেনস্টে খেলতে যাবে সেটা একটা বিষয়। তো প্রথমে বলে রাখি, এএফসি চ্যাম্পিয়নশিপসের যে কোয়ালিফায়ার্স ইন্ডিয়ার সাথে ছাড়াও হংকং এবং সিঙ্গাপুর কিন্তু এই গ্রুপটার মধ্যে রয়েছে, এবং এই গ্রুপটার টপ টিম যেটা সেটাই শুধুমাত্র এশিয়ান চ্যাম্পিয়নশিপসের জন্য যেতে পারবে। বাদ বাকি দলগুলো কিন্তু আর যেতে পারছে না। সো আলটিমেটলি শুধুমাত্র আপনি টপ হতে পারলে যেতে পারবেন। সুতরাং প্রত্যেকটা ম্যাচ জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। হোম অ্যান্ড অ্যাওয়ে লেগে খেলা হবে। বাংলাদেশ সব মিলিয়ে এই গ্রুপ থেকে 6টা ম্যাচ খেলতে পারবে, সিঙ্গাপুরের সঙ্গে 2টো, হংকংয়ের সঙ্গে 2টো এবং ইন্ডিয়ার সঙ্গে 2টো ম্যাচ। তো ইন্ডিয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশের এই এএফসি কোয়ালিফায়ার্সের জার্নিটা শুরু হচ্ছে। সো এই জার্নির যে প্রথম ধাপ, সেখানে আমরা একদম যদি প্র্যাগম্যাটিকলি চিন্তা করি তাহলে কিন্তু বুঝতেই পারবো যে বাংলাদেশও যদি এই গ্রুপের টপে যেতে চায় প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলতে হবে। সো সেই জেতার মানসিকতাটা বাংলাদেশের এই টিমটার রয়েছে কিনা হাভিয়ার কাবরেরার প্ল্যানের মধ্যে ডেফিনেটলি সেটা রয়েছে। তিনি তার ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে আজকে বলেওছেন যে আমরা আসলে জেতার জন্য খেলবো, জেতার জন্য যা করা প্রয়োজন সেটাই আমরা করছি, সেই ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। এবং সেই বিষয়টাকেই তিনি হাইলাইট করতে চান যে আসলে বাংলাদেশের এই যে স্কোয়াডটা রয়েছে, ইদানিং কালে বাংলাদেশের সেরা স্কোয়াড নিয়ে নাকি বাংলাদেশ এবার ইন্ডিয়ায় গিয়েছে এবং বেস্ট পসিবল অপশনস বা রিসোর্সেস নিয়ে বাংলাদেশ গিয়েছে। সুতরাং সেটা কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি করতে পারে যে আসলেই এই স্কোয়াডটা কেপেবল ইনাফ, অন্তত হেড কোচের চিন্তা ভাবনায় এই স্কোয়াডটা কেপেবল ইনাফ ইন্ডিয়াকে হারানোর জন্য। তো এখন এই স্কোয়াডে যারা রয়েছেন তাদের বয়সের দিকে যদি তাকাই, অ্যাভারেজ এজটা 25-এরও কম। সো এই জায়গাটাতেও বাংলাদেশের একটা পজিটিভ দিক আমি দেখি যে তারা ইয়াং ফুটবলারদেরকে নিয়েছে, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে সাকসেস যারা পেয়েছেন সেই ধরনের খেলোয়াড়দের সংখ্যাও কিন্তু এই দলটার মধ্যে রয়েছে। বাংলাদেশ কিন্তু রিসেন্ট টাইমসে মেন্স ফুটবলের সবচেয়ে বড় যে সাফল্য পেয়েছিল সেটা আন্ডার 20 সাফ ফুটবল, সেখানে ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলটারও কিছু খেলোয়াড় কিন্তু এই দলটার মধ্যে বা স্কোয়াডের মধ্যে রয়েছেন যারা সিনিয়র ফুটবলে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া আর কি কি পজিটিভ দিক রয়েছে এই স্কোয়াডটার মধ্যে? আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট ফুটবলার যিনি আছেন এই মুহূর্তে রাকিব হোসেন, তিনি কিন্তু এই দলটার মধ্যে আছেন এবং ডেফিনেটলি তিনি স্টার্ট করছেন, সেটা একটা বড় ফ্যাক্টর হবে। আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই, সেখানে জামাল ভুঁইয়া ফিরে এসেছেন ইনজুরির পর, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাডেড প্লাস হবে। ডিফেন্সে যদি আমরা তাকাই, তপু বর্মনের পাশে আমরা চিন্তা করছিলাম যে আসলে কোন সেন্টার ব্যাককে খেলাবে বাংলাদেশ, সে জায়গায় তারিক কাজী যদি ফিট থাকেন সেখানেও কিন্তু তিনি একটা এক্সপিরিয়েন্স ফ্যাক্টর যোগ করতে পারেন। সো এই কারণেই আমার মনে হয় কাবরেরা বলছেন যে বাংলাদেশ তাদের সবচাইতে শক্তিশালী স্কোয়াডটাই এখানে আনতে পেরেছে। শুধুমাত্র রাইট ব্যাক পজিশনটাতে আমার কাছে মনে হয় যে তার বেস্ট চয়েসকে তিনি আনতে পেরেছেন কিনা আমরা জানি না। বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া তারা রয়েছেন সেই জায়গাটায়, তবে সাদউদ্দিনকেই মোস্ট প্রবাবলি নটটা দেবেন সেখানে হাভিয়ার কাবরেরা, কারণ তার ইউথ, তার পোটেনশিয়াল আছে, তার ফিটনেস ভালো এবং তিনি আসলে দৌড়দৌড়ির কাজটা করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সাদউদ্দিন একটা কল পেতে পারেন। ইসা ফয়সাল রিসেন্ট টাইমে খুবই ভালো ফুটবলটা খেলছেন, লেফট ব্যাক পজিশনে তিনিই থাকছেন। মিতুল মার্মা, তারও আমার মনে হয় পজিশন নিয়ে বা জায়গা নিয়ে খুব একটা সন্দেহের কোনো অবকাশ নেই। তবে সবচাইতে বড় যে আলোচনাটা হচ্ছে যে হামজা চৌধুরী খেলছেন এই বাংলাদেশ দলটায়, তিনি আসলে কোয়ালিটির কতটুকু উন্নতি সাধন করতে পারবেন এই দলটায়, সেটা একটা বিশাল ফ্যাক্টর হবে। এবং কাবরেরা এমন একটা পরিস্থিতিতে পড়েছেন, আমি বলবো যে অনেক সময় হয় না যে আপনার লিমিটেড রিসোর্স, ধরেন আপনার কাছে একটা ছোট বন্দুক আছে, সেই বন্দুকে ধরেন 5-6টা গুলি আছে, সেটা নিয়ে আপনি একটা যুদ্ধে নামছেন। সেটা এক ধরনের ব্যাপার যে আপনি জানেনই আপনার কাছে কিন্তু খুব বেশি অস্ত্র নেই, আপনার যা আছে সেটা নিয়ে আপনার নামতে হবে। তবে হুট করে আপনাকে যখন বড় একটা বাজুকা নিয়ে আসা হয়, হামজা চৌধুরী সাইজের একটা বাজুকা যখন আপনাকে তুলে দিয়ে বলা হয় যে নাও বাজুকা, তুমি এই বাজুকা নিয়ে এবারে যুদ্ধে যাও, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়বে। যুদ্ধ আমি জয় হয়তো করতে পারি কারণ আমার কাছে বাজুকা আছে, কিন্তু সেই সাথে একটা আলাদা চাপও থাকবে আপনার উপর যে হোয়াট ইফ আমি এই বাজুকা ব্যবহার করেও হেরে গেলাম যুদ্ধে।
সে একটা চাপ কিন্তু কাবরেরার উপর থাকবে এবং সে কারণেই তার ট্যাকটিক্সটা স্পট অন থাকতে হবে আগামীকাল ইন্ডিয়ার বিরুদ্ধে। সো বাংলাদেশ এই ট্যাকটিক্যাল জায়গাটা থেকে আসলে মিডফিল্ডটাতেই সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা করতে চলেছে। হামজা চৌধুরী চলে আসাতে তিনি ডেফিনেটলি স্টার্ট করবেন এবং তার সঙ্গে জামাল ভুঁইয়া যদি স্টার্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু দুটো মিডফিল্ড পজিশন অলরেডি ব্লকড হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু মিডফিল্ড হেভি একটা স্কোয়াড নিয়ে গিয়েছে ইন্ডিয়াতে। আমরা যদি দেখি সেখানে সোহেল রানা আছেন, মোহাম্মদ হৃদয় আছেন, মুরসালিন আছেন, জনি আছেন, সেই সাথে হামজাও আছেন, জামালও আছেন। তো এই ছজনের মধ্যে ডেফিনেটলি 3জন বা 4জন হয়তো ম্যাক্সিমাম খেলবেন স্টার্টিং 11-এ এবং বাদ বাকিরা হয়তো বেঞ্চ থেকে তাকে সাপোর্ট দেবেন। সো সেই জায়গাটাতে তার চয়েস করার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, তিনি কাকে চুজ করবেন। একটু ডিফেন্সিভ খেলতে চাইলে আমার মনে হয় মোহাম্মদ হৃদয় তিনি সুযোগটা পেয়ে যাবেন। জনি খানিকটা অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার, খানিকটা বক্স টু বক্স ধরনের প্লেয়ার। সো তাকে কি শুরু থেকে নামাবেন কিনা নাকি তাকে শেষ অস্ত্র হিসেবে বেঞ্চ থেকে আনবেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ স্কোয়াডটা ভালো থাকা ইম্পর্টেন্ট। বেঞ্চ থেকে অনেক সময় প্লেয়াররা কিন্তু ইম্প্যাক্ট ফেলেন, বিশেষ করে সাউথ এশিয়ার যদি ম্যাচগুলো আমরা দেখি সেখানে কিন্তু স্ট্যামিনার একটা বিষয় থাকে, সেই স্ট্যামিনা ধরে রাখতে পারেন না অনেক দল। সুতরাং বেঞ্চে যদি আপনার কোয়ালিটি সম্পন্ন ফুটবলার থাকেন যারা এসে গেমটা চেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রেও কিন্তু কাবরেরার কাছে সেই যথেষ্ট পরিমাণ অস্ত্রটা রয়েছে। তো সেটা নিয়ে তিনি হয়তো ভাববেন যে স্টার্টিং 11 আসলে কাকে রাখতে পারেন আর কাকে বেঞ্চ থেকে নামিয়ে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন। সো ইন্টারেস্টিং একটা ব্যাটল হবে আমার কাছে ওভারঅল মনে হয়। এবং ট্যাকটিক্যালি যদি আমরা দেখি, হাভিয়ার কাবরেরা ইভেন মালদ্বীপসের সঙ্গেও দেখেছিলাম তিনি একটা হাই লাইন ডিফেন্স নিয়ে খেলার চেষ্টা করেছেন, একটু সামনে থেকে প্রতিপক্ষকে প্রেস করার চেষ্টা করেছেন। সেটা করলে যে ঝুঁকিটা হয় আপনি আক্রমণ হজমও করবেন। ইন্ডিয়ারও কিন্তু বেশ ভালো মানের কিছু ফরওয়ার্ড প্লেয়ার বা মিডফিল্ডাররা রয়েছেন যারা আপনাকে কাউন্টার অ্যাটাকে ভীষণভাবে সমস্যায় ফেলতে পারেন, সেট পিস থেকে ভীষণভাবে সমস্যায় ফেলতে পারেন এবং সুনীল ছেত্রী ফ্যাক্টরটা তো রয়েছেই। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া যেহেতু হোম গ্রাউন্ডে আছে, অবভিয়াসলি তারা অ্যাটাকিং ফুটবলই খেলার চেষ্টা করবে, যেটা মালদ্বীপসের সাথে তারা করেছিল 4-2-3-1 তাদের ফরমেশন, এবং তাদের যে ফ্রন্ট 3 প্লাস নাম্বার 10 যে রোল, ওই 4জন কিন্তু খুবই খুবই আক্রমণাত্মক মাইন্ডেড এবং তারা কিন্তু সেই অ্যাটাকটাই বাংলাদেশের এগেনস্টে করতে চাইবে। সো বাংলাদেশের যে কাজটা করতে হবে আমার কাছে মনে হয় যে ট্রানজিশনে খেলতে হবে, মোটামুটি ব্যাকলাইনটা শক্ত করে ধরে রেখে ব্যাকলাইনের সামনে 1 বা 2জন ডিফেন্সিভ মিডফিল্ডারকে শক্তভাবে দাঁড় করিয়ে রেখে একটা ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটা বা প্রেসিং করার যে জায়গাটা, ফরওয়ার্ড লাইন থেকে যে প্রেসিংটা, সেটা কিন্তু খুব ইম্যাকুলেট করার চেষ্টা করতে হবে। যে স্ট্যামিনাটা আমার কাছে মনে হয় ফাহিম কিংবা রাকিব হোসেন কিংবা আলামিন তাদের মধ্যে কিন্তু রয়েছে। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় বাংলাদেশ খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, ফোকাসটা ধরে রাখার চেষ্টা করবে, ডিফেন্সিভ শেপটা ঠিক রাখার চেষ্টা করে ট্রানজিশনে ইন্ডিয়াকে আসলে ঝামেলায় ফেলার চেষ্টা করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচের ট্যাকটিক্যাল ভিউ থেকে ম্যাচটা আসলে কোন দিকে যায়। বাট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করবে এবং সেট পিস সেই জায়গা থেকেও একটা আক্রমণ করার চেষ্টা করবে বাংলাদেশ প্রতিপক্ষের জালে গোল দেওয়ার জন্য। ম্যাচ প্রেডিকশনের কথায় যদি যাই, আশা তো করবো যে বাংলাদেশ ম্যাচটা জিতে আসুক, তবে ক্লিন শিট রাখতে পারাটা খুব কঠিন সাধ্য ব্যাপার হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি বাংলাদেশের পক্ষে বাজিটা ধরতে চাইছি, আমি 2-1 গোলে বাংলাদেশকে দেখতে চাই তারা জয় পাবে আগামীকাল। তো দেখা যাক শেষ পর্যন্ত প্রেডিকশনটা মিলে কিনা। রয়েছেন আপনারা অল স্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটির নাম অল স্পোর্ট এবিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল বাংলাদেশ বেতারে আমি ধারাভাষ্য কক্ষে থাকবো, যারা বাংলাদেশ বেতার টিউন করে খেলাটা শুনতে চান তারা অবশ্যই আমার কণ্ঠ শুনতে পাবেন। আশা করি আপনারা এনজয় করবেন সেই বিষয়টা। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।